নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991 সালের নতুন শিল্পনীতি। নতুন এই কারণেই বলা হচ্ছে, তার কারণ হচ্ছে যে 1991 সালের আগে মূলত সরকারি একটা হস্তক্ষেপ ছিল, গভর্নমেন্ট প্রায়োরিটি, যেটা 1991 সালে আমূল পরিবর্তন ঘটে। অর্থাৎ বেসরকারি প্রাইভেটাইজেশনের উপরে একটু বিশেষ জোর দেওয়া হয়, যেটা এর আগে ছিল না। নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি একটা শর্ট ফর্মে বিবরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে এলপিজি। এলপিজি অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন অর্থাৎ উদারীকরণ নীতি। সরকারি যে রেস্ট্রিকশনগুলো ছিল থ্রু লাইসেন্সিং সিস্টেম এটসেট্রা, সেটা অনেকটাই হালকা হয়ে ছাড় হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। প্রাইভেটাইজেশন, বেসরকারিকরণ, ওটা সরকারের যে মনোপলিগুলো ছিল সেগুলো কমে যাচ্ছে, অর্থাৎ প্রাইভেটের হাতে চলে আসছে। এবং গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন, যেটা ফরেন ইনভেস্টমেন্ট রেস্ট্রিক্টেড ছিল, অনেক কম ছিল, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তো এলপিজির মাধ্যমে, এই তিনটে অর্ডের মাধ্যমে কিন্তু এনআইপি অর্থাৎ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অথবা নিউ ইকোনমিক পলিসি বলা হয়, নয়া শিল্পনীতি, এটাকে কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে। এখন প্রথম লাইনগুলো একটু দেখে নেওয়া যাক। যে অন জুলাই 24, 1991, তারিখটা মনে রাখার চেষ্টা করবে। 1991 সালে 24শে জুলাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্সড, ভারত সরকার অ্যানাউন্স করেছিল, লোকসভাতে তখনকার মিনিস্টার ছিল স্টেটস ফর ইন্ডাস্ট্রি, শিল্পমন্ত্রী মিস্টার পিজে কুরিয়েন, সে অ্যানাউন্সটা করেছিল বা তিনি করেছিলেন, ইটস নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, নতুন শিল্পনীতি, উইথ অ্যান এম, উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, টু কারেক্ট দ্য ডিস্টরশন অ্যান্ড উইকনেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার অফ দ্য কান্ট্রি। দেশের শিল্পে যে উইকনেসগুলো ছিল, যে দুর্বল জায়গাগুলো ছিল, ডিস্টরশন অ্যান্ড উইকনেস, যে নেগেটিভ দিকগুলো ছিল, দ্যাট আর ডেভেলপড ইন 4 ডিকেড, 4 দশক জুড়ে, অর্থাৎ স্বাধীনতার পর থেকে 91 সাল পর্যন্ত এই 4টা দশক জুড়ে যে দুর্বল দুর্বলতা, উইকনেস তৈরি হয়েছে, সেটা যাতে দূর করা যায়। দ্য ইম্পর্ট্যান্ট এলিমেন্টস অফ এনআইপি, এনআইপি অর্থাৎ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসির যে গুরুত্বপূর্ণ এলিমেন্টস, উপাদানগুলোকে এইভাবে নিম্নলিখিতভাবে আলোচনা করা যেতে পারে। তো এখানে একটা জিনিস বলে নেওয়া যাক যে পার্থক্যটা কি। যেটা শুরুতে বলা হলো যে সেখানে গভর্নমেন্ট ইন্টারফেয়ার বেশি ছিল, এখানে গভর্নমেন্ট ইন্টারফেয়ার নাই বললেই চলে। এটা হচ্ছে মূল পার্থক্য। এক নম্বর হচ্ছে পাবলিক সেক্টর ডি রিজার্ভেশন অ্যান্ড প্রাইভেটাইজেশন, অর্থাৎ পাবলিক সেক্টর ডি রিজার্ভ, যেটা সরকারের মনোপলি ছিল, যেমন বর্তমানে রেল, যদিও তার কিছুটা এখন প্রাইভেটাইজেশন হতে যাচ্ছে। ধরে নিচ্ছি যে রেল যেমন প্রাইভেট একদমই কিছু করতে পারতো না, তো রিজার্ভ অনলি ফর পাবলিক, ওটা সরকারির জন্য, তো সেটা ডি রিজার্ভ হতে লাগলো। অর্থাৎ ডি রিজার্ভ মানেই কিন্তু বেসরকারের সাথে যেতে লাগলো প্রাইভেটাইজেশন অফ পাবলিক সেক্টর থ্রু ডিসইনভেস্টমেন্ট। মানে তার যেটা ছিল সেটা বিক্রি করা, মানে টাকা লাগানো, ইনভেস্টমেন্ট, সরকার প্রথমে ইনভেস্ট করেছিল, সেটা প্রাইভেটের হাতে বিক্রি করে দিচ্ছে, মানে কি উল্টোটা ডিসইনভেস্টমেন্ট হচ্ছে। তো ডিসইনভেস্টমেন্টের মাধ্যমে ডি রিজার্ভেশন করে সেটাকে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে। 2 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডি লাইসেন্সিং, অর্থাৎ লাইসেন্সের, যেটা আগের গুলোতে আলোচনা হয়েছে, যে একটা লাইসেন্সিং এর খুব জটিল একটা এবং রেস্ট্রিক্টেড একটা প্রথা ছিল, অনেক কন্ডিশন মেনটেন করতে হতো। তো সেই লাইসেন্স প্রসেসটা তুলে যাচ্ছে, লাইসেন্স রাজ কিন্তু উঠে যাচ্ছে। অ্যামেন্ডমেন্টস অফ মনোপলিজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট 1969। এমআরটিপি অ্যাক্টে যে রেস্ট্রিকশনটা ছিল, যে একটা নির্দিষ্ট লিমিট, তার উপরে কোনো কোম্পানি তার অ্যাসেট বাড়াতে পারবে না, তো সেটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে, অর্থাৎ লিমিটটা বেড়ে যাচ্ছে এবং আলটিমেটলি কিন্তু উঠে যাচ্ছে লিমিটটা। 4 নম্বর লিবারালাইজড ফরেন ইনভেস্টমেন্ট পলিসি, অর্থাৎ বিদেশ থেকে ইনভেস্টমেন্টের বিষয়টা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, আগে যেমন কম ছিল সেটা কিন্তু অনেকটা উদারীকরণ হচ্ছে, অর্থাৎ বাড়ছে, রেস্ট্রিকশন উঠে যাচ্ছে। এফটিএ, ফরেন টেকনোলজি এগ্রিমেন্ট, বৈদেশিক প্রযুক্তি চুক্তি, অর্থাৎ বিদেশি প্রযুক্তি ব্যবহার, এটাও কিন্তু বাড়ছে।
ডাইলিউশন অফ প্রোটেকশন টু এসএসআই, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, অর্থাৎ ক্ষুদ্র যেগুলো শিল্প ছিল তার যে একটা প্রোটেকশন ছিল, তো সেই প্রোটেকশন কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে বাজারের হাতে ছেড়ে দিচ্ছে, একটা কম্পিটিশনের দিকে ঠেলে দিচ্ছে। অ্যান্ড এমফ্যাসিস অন কম্পিটিটিভনেস এনহ্যান্সমেন্ট, মানে সেটাই, প্রোটেকশন উঠে যাচ্ছে মানে কি তাদেরকে প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে, প্রতিযোগিতা করে যে যতটা ডেভেলপমেন্ট করতে পারে এরকম। অর্থাৎ সরকারি ইন্টারফিয়ার, হস্তক্ষেপ অনেকটা কমে যাচ্ছে, টোটালটাই বাজারের উপর ছেড়ে দিচ্ছে। সেলেন্ট ফিচার্স, বৈশিষ্ট্যগুলো, 1 নম্বর হচ্ছে গভর্নমেন্ট মনোপলি, অর্থাৎ সরকারের যে একচেটিয়া ছিল, বেসরকার সেগুলোতে হাত দিতে পারতো না, তো সেটা এখান থেকে একটু দেখে নাও। নাম্বার অফ ইন্ডাস্ট্রি রিজার্ভড, যেগুলো পাবলিক সেক্টরের জন্য সংরক্ষিত ছিল সরকারের জন্য, রিডিউস ফ্রম 17, 1956 পলিসিতে কিন্তু 17টা ছিল, তো সেখান থেকে 17 থেকে কমে কটা হচ্ছে 8টা। অর্থাৎ আর্মস অ্যামিউনিশন, অস্ত্র অস্ত্র কারখানা আমরা বলতে পারি, অ্যাটমিক এনার্জি, পারমাণবিক শক্তি ইত্যাদি একটু দেখে নিবে। কোল, মিনারেল ওয়েল, মাইনিং অফ আয়রন ওর, ম্যাঙ্গানিজ ওর, গোল্ড, সিলভার, মাইনিং অফ কপার, লিড, জিঙ্ক অ্যান্ড অ্যাটমিক মিনারেলস, রেলওয়ে, এটা। তো সেটা 1991 সালে 17টা থেকে 8টা হয়েছিল, কিন্তু বর্তমানে কি 8টা আছে? এখন কিন্তু 8টাও নাই। বর্তমানে একমাত্র সরকার করতে পারে, বেসরকার করতেই পারে না, সেরকম কি আছে? যেমন রেল একটা, পারমাণবিক এনার্জি, অ্যাটমিক এনার্জি একটা, তো মূলত দুটো, এবং অ্যাটমিক মিনারেলস, পারমাণবিক খনিজ, এই তিনটে। তো অ্যাটমিক মিনারেলস এবং অ্যাটমিক এনার্জিকে একটাই বলা যেতে পারে। তো কারেন্ট পজিশনে কি লেখা আছে তাহলে? কারেন্টলি অনলি 2 ক্যাটাগরি, মাত্র 2টি ক্যাটাগরি ফ্রম দ্য অ্যাবাভ, 8টা থেকে 2টি হয়ে গেল, অর্থাৎ অ্যাটমিক এনার্জি, পারমাণবিক শক্তি এবং রেলওয়ে আর রিজার্ভ ফর পাবলিক সেক্টর, সরকারের জন্য সংরক্ষিত, এটাই বেসরকারি, কোনো প্রাইভেট কিছু করতে পারবে না। ফার্দার, অ্যাটমিক মিনারেলস কাম উইদিন দ্য পারভিউ অফ অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, এটা একটা অ্যাটমিক এনার্জি আইনের আওতায় আসে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাজ নট গ্র্যান্ট লাইসেন্স টু প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরকে কিন্তু এই পারমাণবিক খনিজ উত্তোলন করার জন্য বলতে পারি, যে মাইনিং অফ অ্যাটমিক মিনারেলস আর মিনারেল স্যান্ড অলসো, যে অনেক বালিতে, যেমন কেরলের বালিতে কিন্তু মোনাজাইট, ওটা একটা অ্যাটমিক মিনারেল পাওয়া যায়। তো মিনারেল স্যান্ড, যে সমস্ত বালিতে এই অ্যাটমিক মিনারেল পাওয়া যায় তাকে মিনারেল স্যান্ড বলছে। তো মিনারেল স্যান্ড এবং অ্যাটমিক মিনারেলস এর মাইনিং, অর্থাৎ খনি থেকে তোলার জন্য প্রাইভেটকে কিন্তু লাইসেন্স ডাজ নট গ্র্যান্ট বলা হচ্ছে, যে লাইসেন্স গ্র্যান্ট করে না। হাউএভার, যাই হোক, ফর মাইনিং অফ মিনারেল প্রেজেন্ট, এই ইন বিচ বলতে সমুদ্রের ধারে যে বালিতে যে মিনারেল প্রেজেন্ট, যেমন কেরলে বলা হলো থোরিয়াম পাওয়া যায়, মোনাজাইট বলে। স্যান্ড ডিপোজিট, দ্য স্টেট গভর্নমেন্টস ক্যান গ্র্যান্ট লাইসেন্স টু প্রাইভেট, তো সমুদ্রের ধারে বিচে যে অ্যাটমিক মিনারেল গুলো থাকে, তো সেই 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 ক্ষেত্রে কিন্তু স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার লাইসেন্স গ্র্যান্ট করতে পারে টু প্রাইভেট পার্টি, বেসরকারকে, প্রাইভেটকে, সাবজেক্ট টু প্রায়র কনসেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, কিন্তু তার আগে তাকে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, যেটা আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের অধীন পড়ছে, তার কিন্তু সম্মতি লাগবে, তারপরেই পারবে। ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসি, এখান থেকে মূলত জানতে হবে যে কমে কতগুলি হয়েছে, বর্তমানে কটি ইন্ডাস্ট্রির জন্য লাইসেন্স আছে সেটা জানলেই হবে। দ্য পলিসি অ্যাবলিশড দ্য ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং ফর অল ইন্ডাস্ট্রি, সমস্ত শিল্পের জন্যই, এক্সেপ্ট এই একটা শর্ট লিস্ট করা হয়েছিল 18টি শিল্প ছাড়া বাকি সমস্ত শিল্পের জন্যই লাইসেন্সিং কি করলো? অ্যাবলিশড, তুলে দিল। আগে কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রির জন্য লাইসেন্স লাগতো। তো এই লিস্ট 18টা লিস্টটা আবার 1999 সালে ফার্দার প্রুনড ইন 1999, আরো কমে যাচ্ছে, এবং কমে হচ্ছে কত? 6টি ইন্ডাস্ট্রি। এগুলো একটু দেখে রাখতে হবে, যেমন ওষুধের দোকান, ফার্মেসি খুলতে গেলে লাইসেন্স লাগে, সেরকমই 6টি। ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, মানে ওষুধ সংক্রান্ত। হ্যাজার্ডাস কেমিক্যালস, যেগুলো বিষাক্ত রাসায়নিক বলা যেতে পারে, বিভিন্ন ফ্যাক্টরিতে লাগে। এক্সপ্লোসিভস, বিস্ফোরক পদার্থ, সাথে যে গান পাউডার, অ্যান্ড ডিটোনেটিং ফিউজেস, যেগুলো থেকে মানে বিস্ফোরণ ঘটানো যেতে পারে। টোবাকো প্রোডাক্টস, তামাকজাত দ্রব্য। অ্যালকোহলিক ড্রিঙ্কস, অ্যালকোহলের দোকান, মদের দোকান করতে গেলে লাইসেন্স লাগে। অ্যান্ড ইলেকট্রনিক
অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স ইকুইপমেন্ট ইত্যাদি, এগুলো কিন্তু টোটাল 6টা। The compulsion for obtaining prior approval for setting units in metro is also removed. মেট্রোগুলোতে যে একটা পূর্ব অনুমোদন লাগতো এই ধরো ইউনিট করার জন্য, নতুন শিল্প ইউনিট করার জন্য, সেই পূর্ব অনুমোদনও কিন্তু আর লাগবে না। মেট্রো বলতে মেট্রো সিটি। However, যাই হোক, in this policy, এই পলিসিতে কিন্তু industries reserved for small scale sector were continued to be so reserved. স্মল স্কেল সেক্টরের জন্য রিজার্ভেশনটা কিন্তু চালু রাখা হয়েছিল। এর আগে বলা হলো এসএসআই স্মল স্কেল ইন্ডাস্ট্রি ক্ষেত্রে প্রোটেকশনটা তুলে নিচ্ছে, এখানে বলা হচ্ছে যে স্মল স্কেল সেক্টরের ক্ষেত্রে রিজার্ভেশনটা কিন্তু চালু থাকছে। নেক্সট হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যাপিটাল। এখান থেকে খুব একটা বেশি জানার নাই, একটা পার্সেন্টেজ মনে রাখতে হবে যে 51% আর কি বেড়ে হয়েছিল, যেটা 40% ছিল। 40% থেকে বেড়ে 51% হয়েছিল, এটুকু জানলেই হবে। অর্থাৎ বৈদেশিক যে বিনিয়োগের বিষয়টা, এটা ডিটেলস পড়ার কোনো দরকার নাই, শুধু এই 51% হয়েছিল বেড়ে, এবং বর্তমানে তো 100% হয়ে গেছে। এফডিআই আর একটা আলাদা নোটস আছে, সেখান থেকে পড়লেই হবে। নেক্সট হচ্ছে ফরেন টেকনোলজি এগ্রিমেন্টস, বৈদেশিক প্রযুক্তি যেটা এগ্রিমেন্টটা, অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে অনেক ফ্যাক্টরি আছে, অনেক কারখানা আছে, শিল্প কারখানা, যেগুলোতে প্রযুক্তি কিন্তু পুরোপুরি বিদেশ থেকে বৈদেশিক প্রযুক্তি ব্যবহার করা হয়। তার জন্য রেগুলার বিদেশি সংস্থার সাথে একটা এগ্রিমেন্ট করা থাকে, এবং তারা রেগুলার এসে, তাদের কোনো টেকনিশিয়ান এসে কিছুদিন থেকে যা যা দরকার সব মানে বলে দেওয়া থেকে শুরু করে তারা দেখাশোনা করে, অর্থাৎ ফরেন টেকনোলজি এগ্রিমেন্ট একটা হয়। এক্ষেত্রে কিন্তু অনেকটা প্রভিশন তৈরি হয়েছিল এই আইনের আওতায়। যে অটোমেটিক পারমিশন, এটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য। অটোমেটিক পারমিশন ওয়াজ গিভেন, অটোমেটিক অর্থাৎ তাকে আর নতুন করে পারমিশন নিতে হবে না, একটা অ্যামাউন্ট পর্যন্ত, যে আপ টু এ লামসাম পেমেন্ট অফ ₹1 crore, 1 কোটি টাকা পর্যন্ত যদি প্রযুক্তি ইউজ করো, একটা বাৎসরিক কন্ট্রাক্ট থাকে যে গোটা বছরে 1 কোটি টাকা, এবং সেই টাকার বিনিময়ে যা যা টেকনোলজি দরকার, যা যা অ্যাসিস্ট দরকার, সে বিদেশি সংস্থা দেবে। তো 1 কোটি টাকা মূল্যের টেকনোলজি ইউজ পর্যন্ত আলাদা করে পারমিশন হওয়ার প্রয়োজন ছিল না। এবং 5% রয়্যালিটি অফ ডোমেস্টিক সেলস, 5% রয়্যালটি বলতে আমরা এটা একটা ট্যাক্স বলতে পারি, যে ডোমেস্টিক সেল দেশের মধ্যে বিক্রি করলে যা ইনকাম তার 5% সরকারকে দিতে হবে, অটোমেটিক অ্যাপ্রুভাল দিচ্ছে এর বিনিময়ে। এবং এক্সপোর্ট যদি করে তাহলে তার ইনকামের 8% দিতে হবে, এবং টোটাল পেমেন্ট অফ 8% অফ সেলস ওভার এ 10-year পিরিয়ড ফ্রম ডেট অফ এগ্রিমেন্ট। কিন্তু দেশের মধ্যে বিক্রি করলে 5% রয়্যালটি দিতে হবে, এবং বিদেশে এক্সপোর্ট করলে 8% রয়্যালটি দিতে হবে। কিন্তু 10 বছরে ওভারঅল যেন 8% দেওয়া হয়, অর্থাৎ তাকে যদি লাভ বেশি রাখতে হয় তাহলে কিন্তু এক্সপোর্ট বেশি করতে হবে, কারণ এক্সপোর্ট করলে নিজেরও বেশি লাভ আছে, তবে 8% দিলে তার অনেকটা লাভ থাকবে। আর দেশের মধ্যে বিক্রি করলে এক্সপোর্ট করার থেকে এক্সপোর্ট করার মতো অত লাভ হবে না। অর্থাৎ 10 বছরে 8% দিয়ে যদি বেশি লাভ করতে হয় রয়্যালটি দিয়ে, তাকে এক্সপোর্ট বেশি করতে হবে। তো এক্সপোর্ট যাতে বেশি করে সেই কারণে সরকার এটা প্রভিশন করে রেখেছে, এক্সপোর্ট করলে বাইরের সম্পত্তি দেশে আসে। অথবা 7 years ফ্রম কমেন্সমেন্ট অফ প্রোডাকশন। আচ্ছা, চুক্তি যখন চুক্তি হলো ডেট অফ এগ্রিমেন্ট, তো চুক্তির সাথে সাথে প্রোডাকশন নাও হতে পারে, তো 10 বছর, এবং যদি প্রোডাকশনের ডেট থেকে ধরা হয় তাহলে 7 বছর। ফার্দার, অতিরিক্তভাবে গভর্নমেন্ট ইজড হায়ারিং অফ ফরেন টেকনিশিয়ান, এই যে বিদেশি টেকনিশিয়ানদেরকে আনার ক্ষেত্রে, হায়ার করে আনার ক্ষেত্রে কিন্তু প্রভিশনগুলো অনেক সোজা করে দিয়েছে। অ্যামেন্ডমেন্টস টু এমআরটিপি অ্যাক্ট, এমআরটিপি অ্যাক্টের সংশোধন। আগেও বলা হয়েছে যে লিমিটটা কিন্তু কমে গিয়ে শেষ পর্যন্ত উঠে যাচ্ছে। লাস্ট লাইনে বলা হয়েছে যে এমআরটিপি অ্যাক্ট কারেন্টলি, বর্তমানে এমআরটিপি অ্যাক্ট ইজ রিপ্লেসড বাই কম্পিটিশন অ্যাক্ট 2002, অর্থাৎ কম্পিটিশন অ্যাক্ট প্রতিযোগিতা আইন 2002 এর দ্বারা কিন্তু রিপ্লেস হয়ে গেছে, এমআরটিপি অ্যাক্ট বর্তমানে নেই। ফার্স্ট লাইনে বলা হয়েছে যে এমআরটিপি অ্যাক্ট উইল বি অ্যামেন্ডেড টু রিমুভ, এটা অ্যামেন্ডমেন্ট কেন করা হবে, টু রিমুভ সরিয়ে দিতে দ্য থ্রেশহোল্ড লিমিট, যে লিমিটটা ছিল যে এত বেশি অ্যাসেট বাড়াতে পারবে না অফ এমআরটিপি কোম্পানি, এমআরটিপির আন্ডারে যে কোম্পানিগুলো পড়ে, অ্যান্ড ডোমিনেন্ট আন্ডারটেকিং, মানে
একটা আন্ডারটেকিং বলতে এখানে কোম্পানিকেই বোঝাচ্ছে, যেগুলো সরকার আর কি অধিগ্রহণ করে। দিস এলিমিনেটস, এটা তুলে দেই দ্য রিকোয়ারমেন্ট অফ প্রায়র আন্ডারটেকিং। আন্ডারটেকিং বলতে সরকার অধিগ্রহণ করে বলতে পুরোটা নাও হতে পারে, তার কিছুটা পার্সেন্টেজ থাকতে পারে। দ্য এলিমিনেটস দ্য রিকোয়ারমেন্ট অফ প্রায়র অ্যাপ্রুভাল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। দিস এলিমিনেটস, এবং এটাকে এলিমিনেট করে কি, যে একটা পূর্ব অনুমোদন লাগতো কেন, ফর এস্টাবলিশমেন্ট অফ নিউ আন্ডারটেকিংস, নতুন কোনো শিল্পোদ্যোগ, নতুন কোনো শিল্পোদ্যোগ প্রতিষ্ঠা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে পূর্ব অনুমোদন লাগে সেটাও এলিমিনেট করে দিচ্ছে। এক্সপেনশন অফ আন্ডারটেকিং, সেটাকে যদি বাড়াতে হয়। মার্জার মানে একটা কোম্পানির সাথে আর একটা কোম্পানি জুড়ে যাওয়া, অ্যামালগামেশন মানেও তাই, জুড়ে যাওয়া। অ্যান্ড টেক ওভার, অন্য কোম্পানিকে একটা কোম্পানি যে নিয়ে নেই, কিনে নেই। অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টর নিয়োগ আন্ডার সার্টেন সার্কামস্টেন্স, বিশেষ পরিস্থিতিতে। এই জিনিসগুলোর জন্য যে পূর্ব অনুমোদন লাগতো, আগাম সম্মতি নিয়ে করতে হবে, এগুলো কিন্তু তুলে দিচ্ছে। The MRTP limit for MRTP companies was made ₹100 crore। MRTP কোম্পানিদের জন্য লিমিট 100 কোটি ছিল, কিন্তু বর্তমানে যেটা বলা হলো MRTP অ্যাক্ট ইজ রিপ্লেসড হয়ে গেছে কম্পিটিশন অ্যাক্ট 2002 দ্বারা। ডেফিনেশন অফ টিনি সেক্টর, ডেফিনেশন বলতে কত টাকা পর্যন্ত একটা শিল্পকে টিনি সেক্টর বলা হবে, সেটা লেস দেন ₹5 লাখ। দ্য ডেফিনেশন অফ টিনি ইউনিট অফ চেঞ্জ, এটা পরিবর্তন হয়ে 5 লক্ষ টাকার কম ইনভেস্টমেন্টের যদি কোনো ব্যবসা থাকে, কোম্পানি থাকে, সেটাকে টিনি সেক্টর বলা হবে। লোকালাইজেশন পলিসি, এখানে বলা হয়েছে দোজ ইন্ডাস্ট্রিজ হুইচ আর সিচুয়েটেড ইন সিটি, শহরে অবস্থিত যেখানে পপুলেশন ইজ লেস দেন 1 মিলিয়ন, জনসংখ্যা 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষের কম। ইন্ডাস্ট্রিয়াল পারমিশন ফ্রম দ্য গভর্নমেন্ট, সরকারের কাছ থেকে শিল্প তৈরি করার জন্য যে অনুমতি, টু স্টার্ট এনি ইন্ডাস্ট্রি, কোনো শিল্পকে শুরু করা, এগুলোর কোনো প্রয়োজন নাই। পারমিশন নেওয়া বা স্টার্ট করার জন্য পারমিশন নেওয়া ইত্যাদির কোনো প্রয়োজন নাই, যে সমস্ত শহরে জনসংখ্যা 1 মিলিয়নের কম। আর ইন সিটিজ হ্যাভিং পপুলেশন অফ মোর দ্যান 1 মিলিয়ন, যেখানে 1 মিলিয়ন 10 লক্ষের বেশি জনসংখ্যা, সেই সব শহরের ক্ষেত্রে এক্সেপশন হচ্ছে অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আদার পলিউশন ফ্রি ইন্ডাস্ট্রি, যেসব শিল্পতে কোনো দূষণ ছড়ায় না, যেমন ইলেকট্রনিক্স তেমন দূষণ নাই, বা আদার পলিউশন ফ্রি ইন্ডাস্ট্রি দূষণ নাই, সেগুলো ছাড়া। অল ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস মে বি 25 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য সিটিজ বাউন্ডারি, শহরের বাউন্ডারি বা শহরের সীমানা থেকে 25 কিলোমিটার কিন্তু দূরে অবস্থিত হতে হবে। এটাই হচ্ছে লোকালাইজেশন পলিসি। অর্থাৎ 1 মিলিয়নের কম সিটির ক্ষেত্রে কোনো পারমিশনের প্রয়োজন নয়, আর 1 মিলিয়নের বেশি হলে পলিউশন যদি না ছড়ায়, সেগুলো ছাড়া বাকি ইন্ডাস্ট্রিদেরকে সিটির বাউন্ডারি 25 কিলোমিটার দূরে অবস্থিত হতে হবে। ফরেন ইনভেস্টমেন্ট, এটা আগে একবার বলা হলো, শুধু এটা মনে রাখবে যে 51% বেড়ে হয়েছিল, আগে ছিল 40%, 40 থেকে বেড়ে 51%, এইটুকু জানলেই কিন্তু হবে। ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট, শ্রমিকদের অংশগ্রহণ ম্যানেজমেন্টে, কোম্পানির ম্যানেজমেন্টে কিন্তু শ্রমিকরাও থাকবে, যাতে শ্রমিকদের দাবি দেওয়া, তাদের সুবিধার কথা তারা ম্যানেজমেন্টের মিটিংয়ে তুলে ধরতে পারে, প্রভিশনটা হয়েছে। যে আন্ডার দিস ইন্ডাস্ট্রিয়াল পলিসি emphasis has been laid on safeguarding the workers' interest, শ্রমিকদের যে স্বার্থ সেটা যাতে রক্ষা হয় তার জন্য জোর দেওয়া হয়েছে। প্রভিশন হ্যাজ বিন মেড ফর ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্টে যাতে তারা থাকে। ইন অর্ডার টু ম্যানেজ সিক ইউনিটস, যদি কোনো কোম্পানি যদি রুগ্ন অর্থাৎ মান্দা যদি চলে, প্রভিশন হ্যাজ বিন মেড, প্রভিশন করা হয়েছে টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটিজ অফ ওয়ার্কার্স অ্যান্ড টু রান দেম। যদি কোম্পানির মালিক যদি কোম্পানি চালাতে না পারে, যদি উঠে যাওয়ার মতো অবস্থা হয়, সেক্ষেত্রে শ্রমিকরাই তারা নিজেরা একটা ফান্ড তৈরি করে, কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে তারা কিন্তু রান করতে পারবে। এই প্রভিশনগুলো দেওয়া হয়েছে। রিজার্ভেশন অফ স্মল স্কেল ইন্ডাস্ট্রি, the policy has stated that the government shall keep giving assistance to small scale industry, তাদেরকে কিন্তু একটা সহায়তা করতে থাকবে। The limit for small scale industry has been reduced from 3 crore to 1 crore, তো লিমিট যেটা 3 কোটি ছিল সেটাকে কমে 1 কোটি করে দিচ্ছে, অর্থাৎ 1 কোটি পর্যন্ত সেটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি, 24শে ডিসেম্বর 1999 থেকে। এই হচ্ছে নিউ ইকোনমিক পলিসি। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মোটামুটি জানলেই হবে। এরপরে তোমাদের যে এমসিকিউ সফট কপি দেওয়া হয়েছে, ওখানে কিন্তু পুরো ইন্ডাস্ট্রিয়াল পলিসি অর্থাৎ প্রি 1991 এবং পোস্ট 1991 সব মিলিয়ে আছে, ওটা একটু দেখে নেবে ভালো করে।